দুনিয়ার মধ্যে সবচেয়ে সস্তা ওষুধ বাংলাদেশে হয়। আপনাদের প্রফিট কমেছে, আরও কয়েকটা ওষুধ কোম্পানির প্রফিট কমেছে, কিন্তু এখনও কিন্তু প্রফিট আছে। সো আমরা কেন ওষুধের দাম বাড়ানোর দিকে যাব? কাঁচামালের দাম ওষুধের দামের চেয়ে বেশি। তাহলে এটার চাহিদা আমরা কিভাবে পূরণ করব? সাধারণ মানুষ কিভাবে পাবে? করবেন না, আর বেশি দামে ইম্পোর্ট করবেন। যখন ওই স্বাস্থ্য সংস্কার রিপোর্ট ডিসকাস করা হচ্ছিল, তখন আমাদের মাননীয় হেলথ উপদেষ্টা উনি ওনার স্পিচে বলেছেন যে আপনারা সম্প্রসারণ না করে, ইনভেস্টমেন্ট না করে ওষুধের দাম কমান। মুক্তিযুদ্ধের পর একটা সময় পর্যন্ত বাংলাদেশের মানুষের ওষুধের যে চাহিদা ছিল তার প্রায় বেশিরভাগই আমদানি নির্ভর ছিল। বর্তমানে বাংলাদেশের মানুষের যে ওষুধের চাহিদা তার প্রায় ৯৮% দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে বা ফার্মগুলো রয়েছে তারাই উৎপাদন করছে এবং সেই চাহিদা পূরণ করছে। এমনকি যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে এই কোম্পানিগুলো ওষুধ রপ্তানি করছে, যেটি বাংলাদেশের গর্বকে আরও অনেক দূর বাড়িয়ে দিচ্ছে। এই খাতের অনেক পোটেনশিয়াল বা সম্ভাবনা রয়েছে, কিন্তু গত কয়েক বছর ধরে ওষুধ খাত বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। কি সেসব চ্যালেঞ্জ এবং সেই সব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে কি করতে হবে? ওয়েলকাম টু স্টার কানেক্টস, আপনাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেশের ওষুধ শিল্প নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি ওষুধ কোম্পানি রেনাটার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কায়সার কবির। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। এই যে বাংলাদেশ একটা সময় আসলে পুরোপুরি আমদানি নির্ভর একটি ওষুধ খাত ছিল, সেই জায়গা থেকে এখন আমরা রপ্তানি করছি, এই যে ট্রান্সফরমেশন, এটা আসলে কিভাবে হলো? তিনটা কারণ আছে। একটা ফার্স্ট হচ্ছে 1982 এর ড্রাগ পলিসি, যেটা দুইটা কাজ করেছিল। একটা হচ্ছিল মাল্টিন্যাশনালের বিরুদ্ধে গেছিল, সেটা ছিল একটা, অ্যান্ড দেশীয় কোম্পানিদের ওষুধ প্রমোট করেছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে বাংলাদেশ বহু বছর ধরে ইন্ডাস্ট্রিটাকে প্রোটেক্ট করেছে, যে একদম অরিজিনাল ড্রাগ না হলে ওটাকে আমদানি করতে দেয় না। অ্যান্ড থার্ড, যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে 1994-এর একটা সার্কুলার বেরিয়েছিল। এটা ইজ লাইক আ হিস্টোরিক্যাল ডকুমেন্ট। এটা খুঁজে পেয়েছি আমরা, একটা ময়লা কাগজ একদম, কিন্তু ওখানে, অ্যান্ড এটা খুব একটা যে বিরাট রিফর্ম কমিশন হয়েছিল, ওয়াজ নাথিং লাইক দ্যাট। ইট ওয়াজ সাম ফার সাইটেড বিউরোক্র্যাট। উনি বললেন যেসব ড্রাগগুলো লিস্টেড, 117টা ড্রাগ আছে, ওইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো ওষুধ আছে সেগুলোর দাম ওষুধ কোম্পানিরা নিজেরাই নির্ধারণ করবে। ওইটা কমপ্লিটলি ওষুধ শিল্পকে বদলে দিয়েছে। সো আমাকে যদি বলেন যে আচ্ছা ঠিক আছে, একটা জিনিস বলেন যেটা ওষুধ শিল্পকে একদম ফ্রম আমদানি নির্ভর বহুজাতিক কোম্পানির উপর নির্ভর করে এখন পুরো দেশীয় কোম্পানিরা করছে, ইট ইজ দ্যাট 1994 সার্কুলার। দ্যাট একদম ট্রান্সফরমেটিভ, একদম ইন্ডাস্ট্রির চেহারা বদলে দিয়েছিল। কিন্তু সেই দাম যখন ওষুধ কোম্পানি নিজে নির্ধারণ করে, সে কি তার মতন করে বেশি করে করতে পারে কিনা, যেটা ভোক্তাদের উপর আসলে গিয়ে প্রভাব পড়তে পারে? সো নর্মালি যেটা কি হয়, ধরেন সাপোজ আপনার আমদানি বন্ধ আছে, অ্যান্ড আপনি ওষুধ কোম্পানিদের কিংবা যে কোনো কোম্পানিকে বলছে নিজেরা দাম নির্ধারণ করেন, তো সাধারণত কি হয়, প্রাইস বেড়ে যায়, কোয়ালিটি কমে যায়। হ্যাঁ, কিন্তু একদম কমপ্লিটলি উল্টা হয়েছে। দ্য কোয়ালিটিটা দিন দিন বাড়ছে, অ্যান্ড দ্য রিজন ইজ ওই সময় যারা ওষুধ শিল্পে যারা কর্ণধার ছিলেন, ওনাদের মধ্যে একটা চিন্তা ছিল যে আমরা ওয়ার্ল্ড ক্লাস হব। তো ওনাদের এই অ্যাম্বিশনটা আমাদের ডিএনএর মধ্যে ঢুকে গেছে। সো আমাদের এটা হচ্ছে, যাই হোক না কেন, আমাদের বিশ্বের সবচেয়ে যে উঁচু মান আছে ওই মানে ওষুধ বানাতে হবে। সো দ্যাট ওয়াজ পয়েন্ট নাম্বার ওয়ান। সেকেন্ড যেটা হয়েছে, যে আপনি তো জানেন বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে, যখন একটা ব্যবসায় কেউ ঢুকে সবাই ঢুকে যায় ওখানে। সো এভরিবডি অ্যান্ড দেয়ার মাদার ইন ল গেটস ইনটু দিস বিজনেস, সো ঠিক তাই হলো, বড় বড় সব কোম্পানিরা ঢুকলো, অ্যান্ড এত প্রতিযোগিতা আরম্ভ হলো যে আমরা দেখলাম কম্পেয়ার করে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সস্তা ওষুধ বাংলাদেশে হয়। এখন ইউ মাইট আস্ক যে আপনি জানলেন কি করে এটা? হ্যাঁ, সো এটা হচ্ছে কি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা না ভীষণ ট্রান্সপারেন্ট, শুধু বাংলাদেশে না, গ্লোবালি। সো আমি বিভিন্ন দেশের, যেমন একটা কোম্পানি আছে IQVIA অন্যান্য দেশের
দেশে ওষুধের কী দাম, whether it's ইউরোপ ওর পাকিস্তান ওর ইন্ডিয়া, এই দামগুলো দেয়। সো এইগুলো দাম দেখে আমরা যদি দেখি, ধরেন বাংলাদেশের উপরের সারির যে কোম্পানিগুলো আছে ওদের ওষুধের দাম কেমন, তার সাথে তুলনা করেন ইন্ডিয়ার যেসব টপ কোম্পানিজ আছে ওদের সাথে যখন দাম কম্পেয়ার করবেন, দেখবেন যে বাংলাদেশের ওষুধের দাম অ্যাকচুয়ালি খুব কম। সো তার মানে এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডেই এই কম্প্যারিজনটা করা হয় কমপ্লিটলি, বিকজ এই ডেটাটা পাওয়া যায়। সো আপনি যেমন ওষুধ শিল্পের একটা সুবিধা হচ্ছে আপনার সব কিছু আমি যা বলছি আপনার এটা বিশ্বাস করতে হবে না। সো ইউ ক্যান, একটা থার্ড পার্টি ভেরিফিকেশন আছে। সো IQVIA ইজ ওয়ান অফ দেম, অনেকগুলো আছে। সো আর এমনিতেও তো আমরা আপনারা ওয়ান ওয়ে টু ডু ইট, যেটা আমি সবসময় বলি যে IQVIA তো অনেক এক্সপেন্সিভ, এগুলো লাগবে না। আমাদের আপনার আমার সবার তো কোনো প্রবাসী আত্মীয় আছে, ওদেরকে জিজ্ঞেস করেন না যে ওখানে তুমি কি দামে ওষুধ কিনো আর বাংলাদেশে কি দামে ওষুধ কিনো, এটাই তো একটা ভেরিফিকেশন হয়ে যায়। স্যার আরেকটা বিষয় আসি, আমরা দেখতে পাচ্ছি যে যদি তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য যখন আমরা বিশ্লেষণ করি তখনও দেখতে পাচ্ছি এবং আপনাদের কাছ থেকেও শুনতে পাচ্ছি যে ওষুধ কোম্পানিগুলো একটু চাপের মধ্য দিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে। সেই চাপটা কেন এবং সেটা কি ধরনের চাপ, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। ওই যে মেইন চাপটা যেটা হয়েছে ইজ ওই শেষের দিকে আওয়ামী লীগের শেষের কয়েক বছর ওনারা ম্যাক্রো ইকোনমিতে সাংঘাতিক রকম মিসম্যানেজমেন্ট করেছেন। সো এক্সচেঞ্জ রেটটা তারপর ভীষণভাবে ডিভ্যালুয়েশন হলো, তারপরে এই গভর্নমেন্ট আসার পর ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট বাড়ানো হলো। বাট মেইন প্রবলেমটা দ্য মেইন হিট ওয়াজ দ্য ডিভ্যালুয়েশন। সো আমরা অভ্যস্ত ধরেন 87 টাকা ডলারে আমরা অভ্যস্ত, এইটা হয়ে গেল 100, 122, 125। কিন্তু এখন যেটা প্রবলেম হচ্ছে, এই যে 94 সালে যে সার্কুলার, এই অনুযায়ী তো আমি তো দাম বাড়াতে পারার কথা আমার, যে আমি একটু কস্টটা কভার করি, মানে আপনার ডিভ্যালুয়েশনের কারণে যে খরচ বেড়েছে সেটা আমি তো চেঞ্জ করতে পারি। তো আমি যে কিছু ওষুধের তো আমি করতে পারি, কিন্তু আমরা যেটা দেখেছি যে ইভেন আওয়ামী লীগের শেষ কয়েক মাসে ওনারাও আমাদেরকে দাম বাড়াতে দেননি, বিকজ ইটস এ ভেরি আনপপুলার মুভ না ওষুধের দাম বাড়ানো। অ্যান্ড এই গভর্নমেন্ট এসে একদমই আমাদের কোনো ওষুধের দাম বাড়াতে দেননি। কিন্তু ওষুধের দাম বাড়লে সাধারণ মানুষের উপর তো এটার ইম্প্যাক্ট পড়বে। ইয়েস, এটা একটা হচ্ছে আপনার দেখতে হবে যে যেসব দেশে ধরেন অনেক দেশে দেখবেন ওরা সাবসিডাইজ করে, বিকজ ওষুধের দাম যাই হোক না কেন ও অ্যাফোর্ড করতে পারছে না। এখন আমি আগে বলেছি বাংলাদেশে ওষুধের দাম হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে কম, ইউনো। সো যেমন একটা ওনারা বলেন, একটা কথা ওনারা গভর্নমেন্টরা বলেন যে মানুষ যত খরচ করে হেলথের উপর, স্বাস্থ্যের উপর, তার 70% নাকি ওষুধের, 70% নাকি ওষুধের। আমি এই ডেটাটাকে আমি বলছি এই ডেটাটা ইজ কমপ্লিটলি রং, ইউনো, বিকজ আপনি হিসাব করে দেখেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেলস তো আমরা জানি না, ইটস অ্যাবাউট $3 billion ও সামথিং। এটা মানুষের আমাদের যা জনসংখ্যা আছে ওটা দিয়ে ভাগ দেন। এটা রাফলি আমি একদম রাফ করে বলছি, গড়ে 2,000 টাকা করে পড়ে ওষুধের খরচ থেকে বছরে আমরা পার ক্যাপিটা 2,000 টাকা খরচ করি। এখন 2,000 যদি 70% হয় তাহলে 100% ইজ রাফলি 2,800 টাকা। 2,800 টাকা। সো তার মানে আমরা পার ক্যাপিটা স্বাস্থ্যে 2,800 টাকা খরচ করি। আপনার কি মনে হয় 800 টাকা দিয়ে হসপিটাল খরচ, ডাক্তারের ফিস, ডায়াগনস্টিক হয়? আচ্ছা, আমি বুঝতে পারলাম যে সরকারের যেই তথ্যটা বলছে সেটাতে হয়তো কোনো গরমিল থাকতে পারে, কিন্তু আমি যদি আরেকটা জায়গায় আসি, আমরা এখনো দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো কিন্তু বড় অঙ্কের প্রফিট করছে। আমরা স্কয়ার লিস্টেড কোম্পানি, আপনারাও লিস্টেড কোম্পানি, আমরা দেখছি যে আপনাদের প্রফিট কমেছে, আরও কয়েকটা ওষুধ কোম্পানির প্রফিট কমেছে, কিন্তু এখনও কিন্তু প্রফিট আছে। সো আমরা কেন ওষুধের দাম বাড়ানোর দিকে যাব? আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে যে কোম্পানির একটা রিজনেবল লেভেল অফ প্রফিট লাগে। সো আমি তো রেনাটায় আছি 2002 থেকে। আমার টপ পারফরমেন্স, আমি যখন সবচেয়ে বেশি প্রফিট করেছি তখন ছিল 100 টাকা বেচে ট্যাক্স দিয়ে আমার 18 টাকা প্রফিট ছিল। দ্যাট ওয়াজ দ্য অ্যাবসোলিউট ম্যাক্সিমাম। জেনারেলি 15 টাকার মতো প্রফিট হয়। দিস ইজ নট অ্যান আনইউজুয়াল রেট অফ প্রফিট, ইউনো, বিকজ এরকম প্রফিট না করতে পারলে ইউ ওয়ন্ট বি এবল টু ইনভেস্ট।
you won't be able to invest, আপনি কোয়ালিটি বাড়াতে পারবেন না। সো আপনি যদি এই যে আপনারা যে এখানে গভর্নমেন্ট যে উঠে পড়ে লেগেছে ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য, ওদেরকে জিজ্ঞেস করেন তো ওদের কাছে 100 টাকা বেচে 18 টাকা কি খুব বেশি লাগছে না ওদের কাছে? আপনারা যদি বলেন যে না 18 টাকা প্রফিট করা যাবে না, কোনো বিদেশি কোম্পানি এখানে আসবে না, ইভেন অনেক দেশি কোম্পানিও ইনভেস্ট করা বন্ধ করে দিবে। এখন যেহেতু আমাদের দাম বাড়াতে দিচ্ছে না, এখন রেনাটার যেটা হয়েছে, রেনাটা এখন 5 টাকার নিচে প্রফিট করে 100 টাকা বেচে। এইভাবে কোম্পানি টিকতে পারে না। এখন আমাদেরটা সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছি বিকজ আমাদের ওই সময় বিনিয়োগ খুব বড় হয়েছিল, যেই সময় ডিভ্যালুয়েশনটা এসছে। কিন্তু অন্যান্য কোম্পানিরা আমরা দেখছি এখন ধাক্কা খেতে আরম্ভ করেছে। সো ব্যাপারটা যেটা হবে, আপনার যদি ওষুধ শিল্পে এভাবে চলতে থাকে, কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে বসে যাবে। আর কীভাবে বসবে, একবারে পড়ে যাবে না। আপনি দেখবেন অনেকগুলো ওষুধ আর বাজারে পাওয়া যাচ্ছে না। যেমন ফর এক্সাম্পল রেনাটার 626টা ওষুধ আছে, এর মধ্যে এই বছর আমরা 194টা ফেলে দিয়েছি বিকজ আমরা তৈরি করতে পারছি না, অলরেডি বন্ধ করে দিয়েছি। মানে পারছি না, মানে আমরা খরচ, মানে বানালেই লস হয়, মানে ফ্যাক্টরিতেই বানালেই লস হয়, মানে কাঁচামালের দাম ওষুধের দামের চেয়ে বেশি। সো এই পলিসিটা তো চেঞ্জ করতে হবে। কেন আরেকটা জিনিস হচ্ছে, কিন্তু এই ওষুধ কি অন্য কোম্পানিগুলি বানাচ্ছে কিনা? ওরাও বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে বন্ধ করে। এই ওষুধগুলিতে আসলে সবার জন্য লস হচ্ছে। এই ওষুধগুলো, তারপরে কিছু ওষুধ ছিল যেটা আমরা কোনোদিন সময় বানাতাম না, কোনো সময় বানাতাম না, অন্য কোম্পানিরা বানাতো, ওরাও বন্ধ করে দিচ্ছে। আমি যে আমাদের বিভিন্ন কোম্পানির সাথে কথা বলেছি, রাফলি 25% to 33% ওষুধ বন্ধ করে দিচ্ছে বিকজ আর পারা যাচ্ছে। তাহলে এটার চাহিদা আমরা কিভাবে পূরণ করব? সাধারণ মানুষ কিভাবে পাবে? করবেন না, আর বেশি দামে ইম্পোর্ট করবেন। যদি না পারে তাহলে বেশি দামে ইম্পোর্ট করবেন, তখন যে দাম লোকালি ছিল তার চেয়ে 4-5 গুণ দামে ওষুধ কোম্পানিগুলো নিয়ে কিন্তু মানুষের অনেক বক্তব্য আছে যে আপনাদের যে খরচ, মার্কেটিং খরচ বিশেষ করে, সেটি নিয়ে কিন্তু অনেক কথা আছে যে আপনারা, বিশেষ করে আমি যদি একটু অন্যভাবে বলি, যে ডাক্তারদের পেছনে আপনাদের যে উপহার বা বিভিন্নভাবে খরচ করতে হয়, এই খরচটা কমালে কি আপনারা ওষুধের দিকে একটু ভালো করতে পারেন কিনা, বা এটা করতে গিয়ে। এবং অনেকেই কিন্তু বলেন যে ডাক্তাররা আপনাদের এই উপহারের কারণে কিন্তু জেনেরিকের নাম লেখেন না, ওষুধের নাম লিখেন। রাইট। সো এটা জেনেরিকের নাম কেন লিখছে না তারা? ওকে দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এটা আমি দেখেছি যখন আমরা তো ফাইজার ছিলাম, ওই সময় আমার আব্বা কোম্পানি চালাতো। তখনকার দিনে দেখতাম যে একটা মেডিকেল রেপ ডাক্তারের কাছে গিয়ে একটা 2 টাকা দামের কলম দিত, আর আরেকটা ওষুধের নাম লেখা আছে একটা কাগজ দিত। দিস ওয়াজ ইট। কিন্তু তারপরে আস্তে আস্তে দেখছি যে ডাক্তারদের কাছে উপহারটা বাড়ছে। অ্যান্ড কিছু উপহার যেটা আমি দেখছি, মানে আমার নিজে দেখলে একদম পিত্তি জ্বলে যায় যে এটা কি ধরনের জিনিস। তো তারপর আমি আমাদের ফিনান্স ডিপার্টমেন্টকে বললাম যে এই যে পিত্তি জ্বলে যায় এইরকম এক্সপেন্সিভ গিফটস আমার সেলসের কত %? সো দে সেড ইটস 3%। সো দ্যাট মিনস এই যে যদিও দেখতে খুব খারাপ লাগে, এটার ফিনান্সিয়াল ইম্প্যাক্ট কিন্তু অত বেশি না। ইটস অ্যাবাউট 3% ইজ নট আ লট, ইটস অনলি 3%। তার মানে 100 টাকার ওষুধের মধ্যে মাত্র 3 টাকা হচ্ছে এই পিত্তি জ্বলে যাওয়ার মতো। কিন্তু আমার কাছে মনে হয় এটা নিয়ে আপনারা সোচ্চার হওয়া উচিত। মানে সত্যি একটা খারাপ জিনিস যেটা হচ্ছে ওটা নিয়ে কথা বলেন, কিন্তু এটার সলিউশন ইজ নট জেনেরিকে লেখা। এটা হচ্ছে মশা মারতে কামান দাগানোর মতন। মানে ফর এক্সাম্পল একটা জিনিস বুঝতে হবে, জেনেরিক যেটা, যে আমি ধরেন সবচেয়ে নাম করা ব্র্যান্ড কি বাংলাদেশে, সে নাপা না লিখে প্যারাসিটামল দিলে অসুবিধা কি? আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, জেনেরিকে লিখে দুনিয়ার সবচেয়ে ডেভেলপড দেশগুলো, আমাদের মতো দেশ কিংবা মিডল ইনকাম কান্ট্রি কিন্তু জেনেরিকে লিখে না। এটার একটা খুব ভালো কারণ আছে, বিকজ আমেরিকা, তারপর ইউরোপ, ওদের যে ওষুধ প্রশাসনটা সেটা কিন্তু ভীষণ শক্ত, যে এই কোম্পানির প্যারাসিটামল আর এই কোম্পানির প্যারাসিটামল এই দুইটা কিন্তু একই।
এইটা ক্লেম করতে পারে, তো তখন আপনি বলেন যে আমি জেনারিকে লিখলাম। বাংলাদেশে এটা যদি করেন আপনার মনে হয় কি হবে? সো আপনি নাপা আসলো, নাপা বানানো হয় খুব সুন্দর একটা ফ্যাক্টরিতে, ইউএসএফডিএ অ্যাপ্রুভড, খুব সুন্দর একটা ফ্যাক্টরিতে, খুব ভালো কাঁচামাল ইউজ করে ওরা। কিন্তু যখন আপনি জেনারিকই করবেন, একটা অখ্যাত কোম্পানি খুব সস্তায় প্যারাসিটামলটা বানিয়ে ওষুধের কেমিস্টের কাছে গিয়ে বলবে নাপার দাম হচ্ছে এত, আমারটা হচ্ছে এত। মানে ভোক্তারা আসলে ভালো ওষুধ থেকে তখন বঞ্চিত হতে পারে। এক্স্যাক্টলি। এখন এই যে এনারা যে এইভাবে যে বড়ভাবে চেঞ্জ আনতে চান, এটাকে বলে যে আনইনটেন্ডেড কনসিকুয়েন্সে, যে আমি জানি না কি কি হবে, আপনি এগুলো করতে যান কেন? সো জেনারিকে হচ্ছে যখন ইনশাল্লাহ এক সময় বাংলাদেশ অনেক বড় লোক দেশ হয়ে যাবে, তখন আমাদের জেনারিকে ওষুধ লেখা যাবে। বাট এই মুহূর্তে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যে আপনি যেটা শুরুতেই বললেন, এত বছর ধরে ইট হ্যাজ সার্ভ দ্য কান্ট্রি ওয়েল, যে আমি সস্তায় ওষুধ দিচ্ছি অ্যান্ড প্রতি বছর আমার ওষুধের কোয়ালিটি বাড়ছে। তা আমাদেরকে তো ওষুধের কোয়ালিটি বাড়াতে কেউ বলেনি, এটা তো উদ্যোক্তারা নিজেরাই করছেন, যাতে যাতে আমরা একসময় বিদেশে অনেক ভালো একটা মার্কেট পেতে পারি, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু আপনি বলছিলেন যে আমাদের দাম বাড়ানো নিয়ে আমরা এই যে গত 3-4 বছরে কি এই প্রোডাক্টগুলির বা ওষুধের দাম কি কোনোটারই বাড়েনি? ওই একটা এক্সেপশন হয়েছিল ওই আওয়ামী লীগের সময়, কিছু ওষুধের দাম বাড়ানোর অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল, ওইগুলো এই গভর্নমেন্টের সময় এসছে। বা ওইটা অ্যাক্সিডেন্টলি এসছে, যখন এসছে মানে আমরা কিন্তু অনেকেই অবাক হয়ে গেছিলাম, অ্যান্ড ইনফ্যাক্ট যাদের দাম বেড়েছে ওরাও কিন্তু অবাক হয়ে গেছিল যে আমাদের ওষুধের দাম বেড়েছে। বাট দ্যাট ওয়াজ বাট এখন আমি যদি চাই যে আমার এই ওষুধের একটু দাম বাড়ান, কথাই বলবে না। আর উল্টা জিনিস হচ্ছে যে যে এখন আমরা দেখছি যে বিদেশ থেকে ওষুধ আসছে অনেক বেশি দামে, বাংলাদেশি ওষুধ আছে আছে কিন্তু আপনি দাম বাড়াতে দিচ্ছেন না বলে ওটার প্রোডাকশন আস্তে আস্তে হ্যাম্পার্ড হচ্ছে, তখন আপনার বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে আমদানি করে। সো এটার খুব একটা লজিক নাই। ইন্টারন্যাশনালি এটার আসলে প্র্যাকটিসটা কি? ইন্টারন্যাশনালি ওষুধের দামটা আসলে কে সেট করে? এটা এটা সেট করে ইউজুয়ালি মার্কেট। যেমন কয়েকটা ডিফারেন্স আছে, যেমন জার্মানিতে এটা সব সে টেন্ডারে হয়, তো গভর্নমেন্ট টেন্ডার খুলে তো সবাই পার্টিসিপেট করে ওইটাই, তারপর গভর্নমেন্ট তো ওখানে হেলথ কেয়ার তো ফ্রি, সো এটা তো সাবসিডাইজ। তো ওষুধ যখন কিনতে যাবেন ওটা তো আপনার একটা নমিনাল একটা কয়েক ইউরো দিয়ে যাই ওষুধ থাক না কেন ওটা কিনতে হবে। এইভাবে চলে। ব্রিটেনে ইটস এ লিটল বিট মোর ডিফারেন্ট, ইটস মাচ মোর মার্কেট ওরিয়েন্টেড। ওদের দাম স্টক মার্কেটের মতো প্রত্যেক দিন ওঠানামা করে ওষুধের। So it's a different sort of market. But most countries in the world, এটা হচ্ছে এখানে যে বাজারের উপর, মানে সরকার ঠিক করে দেয় এরকমটা কি আছে? না, এটা সাধারণত করে না, মানে এক্সেপ্ট ফর কয়েকটা ড্রাগ আছে যেগুলো কি বলে লেটস সে অরফান ড্রাগস, মানে আছেই একটা, and ওর পেশেন্ট আছে 100টা। আচ্ছা, মানে পুরা আমেরিকায় পেশেন্ট আছে 100টা। তো আমি যদি একটা কোম্পানি বানাই এটা তো একটা বিশাল একটা দাম নিবে, সো ওখানে কিছু রেগুলেশন করে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনি যদি এখানে দেখেন ইন্ডিয়ায় কি করছে, পাকিস্তানে কি করছে, তারপর সিঙ্গাপুর অ্যান্ড সো অন, সো যদি দেখেন এটা কিন্তু কমপ্লিটলি কোম্পানিরা সেট করে। আর আপনার কম্পিটিশন থাকলে আপনি বেশি লাভ করতে পারবেন না, ইটস ভেরি ডিফিকাল্ট। আমি একটু অন্য প্রসঙ্গে আসি এবার। আমাদের ওষুধ শিল্পের যে কাঁচামাল, এটা তো অলমোস্ট আমদানি নির্ভর, রাইট? সেটা নিয়ে আমরা দেখেছি যে গজারিয়ায় এপিআই শিল্প পার্ক করা হয়েছিল, কিন্তু তার কোনো ফলাফল আমরা পেলাম না, সেটা কেন? ওয়েল, একটা তো হচ্ছে যে দেশটা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। ওই আওয়ামী লীগের যে ম্যাক্রো ইকোনমিক মিসম্যানেজমেন্ট, এটা কিন্তু অনেক কোম্পানি ভয় পেয়ে গেছিলো, সো দ্যাট ওয়াজ আ ব্যাড থিং। সেকেন্ড তার হচ্ছে যে এই যে বিরাট একটা ডিভ্যালুয়েশন হলো, যে আমি $100 মেশিন এনে যেটা আমার লেটস সে 8,700,
ওইটা এখন চলে যাচ্ছে আমার লাভ দিয়ে 12,500 তো এইটা একটা আছে। আরেকটা জিনিস হচ্ছে কাঁচামালের সবচেয়ে বড় ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এনার্জি। আপনি যদি ইলেকট্রিসিটি গ্যাস না দিতে পারেন আপনার কাঁচামাল এটা হবে না। বাট এই কাঁচামাল নিয়ে খুব একটা বেশি চিন্তা করার কিছু নেই। বাংলাদেশের জন্য হলে ভালো, কিন্তু কাঁচামালে কিন্তু বিদেশে প্রচুর কম্পিটিশন আছে। সো যে বাংলাদেশ যদি নাও পারে, সো মানে এটা এমন না যে বাংলাদেশের ওষুধ শিল্প বসে যাবে। সো ইটস নাথিং লাইক দ্যাট। সো ওইটা আমি খুব একটা ভয় পাই না। যেটা আমি ভয় পাই যেটা হচ্ছে যে এই যে আমাদের ওষুধের দাম বাড়াতে দিচ্ছে না, এটার কারণ কিন্তু ইজ কমপ্লিটলি আদর্শগত, মিনিং আইডিওলজিক্যাল। যারা এখন পলিসি মেকিংয়ে আছেন ওনারা বিশ্বাস করেন না যে ওষুধ শিল্পে প্রফিট করা উচিত। ওনারা বিশ্বাস করেন না যে ওষুধ শিল্প খুব বড় হওয়া উচিত। এখন আপনি বললেন এটা কেন বললেন? যখন ওই স্বাস্থ্য সংস্কার রিপোর্ট ডিসকাস করা হচ্ছিল তখন আমাদের মাননীয় হেলথ উপদেষ্টা উনি ওনার স্পিচে বলেছেন যে আপনারা সম্প্রসারণ না করে, ইনভেস্টমেন্ট না করে ওষুধের দাম কমান। সো এসেনশিয়াল উনি তো বলেছেন, এটা ওনার স্পিচে আছে। তো উনি বলেছেন আপনারা ইনভেস্ট করবেন না। আমরা যেমন থাকি যে আমাদের কোয়ালিটি বাড়াতে হবে, আমাদের যুক্তরাষ্ট্রে যেতে হবে, যুক্তরাজ্যে যেতে হবে, এইসব ওনাদের কাছে না, এগুলো আপনার কিছু করার দরকার। এটা কোনো ইভেন্টে বলেছেন করবেন না? ইয়েস, স্পিচে বলেছেন উনি। এটা তো ভিডিও ঘুরে বেড়াচ্ছে। আমাদের ওষুধ শিল্পে বোধহয় বেশি ঘুরে বেড়ায় কেন কিন্তু আমি তো অবাক হয়ে গেছি। আমি why would you say something? বাংলাদেশে কেউ বলতে পারে যে বাংলাদেশে আপনি ইনভেস্ট করবেন না, বাংলাদেশের কোম্পানি শুড নট ইনভেস্ট? এটা একটা কথা হলো? আমিও তো বুঝতে পারছি না। সো এখন ওনারা আদর্শগতভাবে চান যে ওষুধ শিল্প খুব বেসিক রুডিমেন্টারি একটা খুব লো লেভেল একটা জিনিস হবে, মোটামুটি ওষুধ দিতে পারলেই হলো। কিন্তু আচ্ছা, ফেয়ার এনাফ, আপনি বললাম এটা আপনার আদর্শগত, কিন্তু আমরা তো এত বছর ধরে ইনভেস্ট করেছি 94 সার্কুলারের উপরে। আপনি একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়ে আপনি এই পলিসিটা কেন চেঞ্জ করছেন? আপনি তো এটা করতে পারেন না। আপনাকে কে এখতিয়ার দিয়েছে? এটা তো আগে থেকেই এইটা হয়ে আসতেছে, আগে সরকার। দ্যাটস রাইট, সরকার। কিন্তু ওরা আওয়ামী লীগ লাস্ট 2 মাস ওরা এরকম দাম বাড়াতে দিচ্ছিল না, বিকজ তখন ওনাদের ইনফ্লেশন, ওনাদের গভর্নমেন্ট অলরেডি নড়বড় হয়ে গেছে। বাট আই এম সেইং দ্য গভর্নমেন্টের স্টেটেড পলিসি ইজ দ্য 1994 সার্কুলার। ওই বেসিসে যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, তারপর হাজার হাজার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস ইয়াং। আমরা যে খালি সারাক্ষণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আসে কোথাও? ওদেরকে যখন কাজে লাগাবেন, ট্রেন করবেন। ওষুধ শিল্প হচ্ছে তরুণ তরুণীদের জন্য একটা খুব বড় জায়গা। 1994 সার্কুলারে আমরা যেহেতু ইনভেস্ট করেছি অন দ্যাট বেসিস, এদের চাকরি is based on 1994. Most of them have not even heard of the 1994 circular. But ওদের যে এই চাকরিটা, যে আজকে চাকরি ওরা আস্তে আস্তে বড় হচ্ছে, এটা ইজ বিকজ অফ দ্য 1994 সার্কুলার। আপনি এখন এটা চেঞ্জ করে দিচ্ছেন। আপনি বলছেন আমি এটা আর মানি না, অ্যান্ড ইউ আর অ্যান ইন্টারিম গভর্নমেন্ট। এটা কিভাবে হয়? আমরা তো এই যে আন্দোলন যেটা করেছি, আমরা তো 1994 সার্কুলার যে ফেলে দিতে হবে এটার উপর তো আন্দোলন করা হয়নি। তা আপনি কেন এটা ওষুধ শিল্পের উপর আপনার মন গড়া হিসাবে সাজাতে হবে কেন? আমাদের কথা আপনারা কেন শুনবেন? আমরা যে ওষুধ শিল্পটাকে যে বড় করলাম, যে 98% ওষুধ যে বানাচ্ছে, এটা 1994 সার্কুলার না হলে এটা হতো না। এটা ওই মন গড়া যে ফার্মাসিউটিক্যাল খুব লো লেভেলের হবে, মোটামুটি একটা চালিয়ে দেওয়া যাবে, ইনভেস্টমেন্ট দরকার নাই, এখানে কোয়ালিটিতে ইনভেস্টমেন্ট দরকার নাই, এক্সপ্যানশন করার দরকার নেই, তাহলে এই ওষুধ শিল্প হতো না। স্যার, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।